নির্বাচনের ঘনঘটায় কাঁপছে ভারত। কেন্দ্রীয় ভোটাভুটি কেন্দ্র করে দল গোছাতে মরিয়া সবাই। বিরোধীরা একাট্টা হয়ে মাঠে নেমেছে নরেন্দ্র মোদীর সরকারের বিপক্ষে। তারা যে কোনো মূল্যে বিজেপিকে কোণঠাসা করতে চাইছে। তার মাঝেই চলছে ধরপাকড়। বিশেষ করে বিপক্ষ শক্তিগুলোর হাতেই বেশি হাতকড়া পরানো হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগেই অভিযোগ করেছেন, বিরোধীদের দমাতে নতুন ছক কষছে বিজেপি সরকার। সরকার কেন্দ্রীয় সংস্থাগুলোকে বিরোধী নির্মূলে কাজে লাগাচ্ছে। সম্প্রতি সবচেয়ে আলোচিত ঘটনা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার। এই ঘটনায় ফুঁসে উঠেছে ভারতের বিরোধীরা। এরপর থেকেই বৈশ্বিকভাবে সমালোচনার মুখে পড়েছে মোদী প্রশাসন। দিকে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভারত যে মোটেই পছন্দ করছে না, বাইডেন প্রশাসনের কাছে দিল্লিটা পরিষ্কার করে দেওয়ার পর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আত্মগোপনে চলে যান। বিশেষ করে 2+2 যে ডায়লগ হয়েছিল ভারতের দুজন মন্ত্রীর সাথে আমেরিকার দুজন মন্ত্রী, সেখানে ভারত স্পষ্টভাবে বার্তা দিয়েছে এই সরকারের পক্ষে এই ধরনের মন্তব্য মোটামুটি ডিরেক্টলি ভারতের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে এসেছিল। বিনয় কুমার। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, মোদী সরকারে আর মনে হয় ইন্ডিয়ার সরকার পদে বেশি দিন থাকা হবে না। কারণ এতদিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পিছনে লেগেছিল, এখন কিন্তু ইন্ডিয়ার সরকার মোদী সরকারের পিছনে বর্তমান লেগে গেছে। কারণ ইন্ডিয়ার সরকার মোদীকে আর বেশি দিন তার পদে থাকতে দেবে না। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও বুঝতে পারবেন। আর আপনার যদি এইরকম রাজনৈতিক খবর ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নির্বাচনের ঘনঘটায় কাঁপছে ভারত। কেন্দ্রীয় ভোটাভুটি কেন্দ্র করে দল গোছাতে মরিয়া সবাই। বিরোধীরা একাট্টা হয়ে মাঠে নেমেছে নরেন্দ্র মোদীর সরকারের বিপক্ষে। তারা যে কোনো মূল্যে বিজেপিকে কোণঠাসা করতে চাইছে। তার মাঝেই চলছে ধরপাকড়। বিশেষ করে বিপক্ষ শক্তিগুলোর হাতেই বেশি হাতকড়া পরানো হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগেই অভিযোগ করেছেন, বিরোধীদের দমাতে নতুন ছক কষছে বিজেপি সরকার। সরকার কেন্দ্রীয় সংস্থাগুলোকে বিরোধী নির্মূলে কাজে লাগাচ্ছে। সম্প্রতি সবচেয়ে আলোচিত ঘটনা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার। এই ঘটনায় ফুঁসে উঠেছে ভারতের বিরোধীরা। এরপর থেকেই বৈশ্বিকভাবে সমালোচনার মুখে পড়েছে মোদী প্রশাসন। দিকে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভারত যে মোটেই পছন্দ করছে না, বাইডেন প্রশাসনের কাছে দিল্লিটা পরিষ্কার করে দেওয়ার পর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আত্মগোপনে চলে যান। বিশেষ করে 2+2 যে ডায়লগ হয়েছিল ভারতের দুজন মন্ত্রীর সাথে আমেরিকার দুজন মন্ত্রী, সেখানে ভারত স্পষ্টভাবে বার্তা দিয়েছে এই সরকারের পক্ষে এই ধরনের মন্তব্য মোটামুটি ডিরেক্টলি ভারতের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে এসেছিল। বিনয় কুমার সরাসরি অলমোস্ট বলেছেন। সেই জিনিসটারই একটা রিফ্লেকশন সাম্প্রতিক সময় দেখা গেল। ভারতের একজন গুরুত্বপূর্ণ মানুষ, এখনো বলবো কেন উনি গুরুত্বপূর্ণ, সেই জায়গায় আসবেন। বাংলাদেশে ভারতের হাই কমিশনার ছিলেন যেন পিনাক রঞ্জন চক্রবর্তী। মানে একটা হেডলাইন হচ্ছে এরকম, ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দেন। যুগান্তর এরকম একটা হেডলাইন করেছে, বাংলাদেশের অন্যান্য পত্রপত্রিকাতেও এই খবরটা এসছে। এই ঘটনাটা তো এমন সময় ঘটছে যখন আবার বাংলাদেশ প্রসঙ্গে কি করতে চায়, কিভাবে দেখতে চায়, এই আলাপটাও আমেরিকার দিক থেকে এসছে। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অ্যান্থনি ব্লিংকেন, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতির প্রেক্ষাপটে আমেরিকার যিনি মুখপাত্র আছেন স্টেট ডিপার্টমেন্টে, তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনিও কিছু কথা বলেছেন। সবকিছু মিলিয়ে একটু কথা বলতে চাই। এমন সময় কথাটা বলা হচ্ছে যখন আমেরিকা মানে রীতিমতো ভারতের চাপে কাবু হয়ে যাওয়া, চুপসে যাওয়া আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যা যা এখনো বলছে, চুপসে যাওয়া কথাটা কোটান কোট, আমরা আসছি ওই জায়গায়। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আদৌ কি করতে পারবে, এই প্রশ্নগুলো তো আসলে উঠতেই পারে। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, দিল্লি থিঙ্ক ট্যাঙ্ক, ORF নামে পরিচিত, আমি মাঝে মাঝে ঢুকি, আপনাদের যাদের আগ্রহ আছে একটু ঢুকতে পারেন। এই থিঙ্ক ট্যাঙ্কটা একটু দেখা দরকার আছে বলে আমি মনে করি। প্রাথমিকভাবে এইটুকু তথ্য আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি উইকিপিডিয়াতে এই তথ্য পাওয়া যায়। 2020 সালে এটা পৃথিবীর 20 বা 21 সালে পৃথিবীর সর্বোচ্চ মানে টপ যে থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে তার মধ্যে 20তম হয়েছে বলা হয়েছে। কিন্তু এর সাথে একটা তথ্য একটু দিয়ে দেওয়া জরুরি, সেটা হচ্ছে এই থিঙ্ক ট্যাঙ্কটা আসলে তৈরি করেছে রিলায়েন্স গ্রুপ, আম্বানিরা, ধীরুভাই আম্বানির হাতে এটা তৈরি হয়েছে। কিন্তু এখনো এটা মূলত তাদের ফাইন্যান্সিংয়ে চলে, যদিও তারা দাবি করে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক ট্যাঙ্ক। একটা কথা একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে ভারতে আসলে ইন্ডিপেন্ডেন্ট কিছু আদতে আর কতটা টিকে আছে সেই প্রশ্ন খুব সিরিয়াসলি আছে। একটা সময় ভারতে ছিল, শিল্পপতিরা নানা প্রতিষ্ঠান করেছেন, সেগুলো তার মতো চললো। সেই ভারত এখন রীতিমতো নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে নিয়ে প্রশ্ন উঠছে, বিচার বিভাগকে নিয়ে প্রশ্ন উঠছে। সুতরাং এগুলো খুব নিউট্রালি আর কাজ করছে এই কথা বলা কঠিন। বিশেষ করে যখন আম্বানি প্রধান অলিগার্ক আদানির সাথে আম্বানিদেরও ব্যবসা এই সময় ফুলে ফেপে উঠছে, এবং আমরা রিসেন্টলি দেখলাম আদানি আম্বানির মধ্যে এক ধরনের জয়েন্ট কোলাবোরেশন হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় পার্টনারশিপে বিজনেস করছে। সুতরাং এই পরিচয়টুকু আমরা একটু জেনে রাখবো। এবং এই ORF-এরই ভিজিটিং ফেলো হচ্ছেন যারা পিনাক রঞ্জন চক্রবর্তী। ওদের ওয়েবসাইটে আমি দেখলাম যে তিনি ওয়েস্ট এশিয়া মানে মধ্যপ্রাচ্য যেটাকে আমরা বলে চিনি, পশ্চিম এশিয়া, বাংলাদেশ এবং সিলেক্টেড আসিয়ান রিলেটেড ইস্যু নিয়ে কথা বলেন। 14 সাল থেকে তিনি ORF-এ আছেন। তার চেয়ে জরুরি কথা হচ্ছে এই ভদ্রলোক 2011 সময়টাতে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন। এর আগে উনি আবার ডেপুটি হাই কমিশনারও ছিলেন 2001-2 দিকে সম্ভবত। মানে বাংলাদেশ সম্পর্কে খুব খুঁটিনাটি উনি জানেন, কিন্তু ভয়ঙ্কর এক অ্যারোগেন্স আছে এই ভদ্রলোকের। বাংলাদেশ নিয়ে উনি বহুবার কথা বলেছেন। প্রথম আলো
বাংলাদেশ প্রসঙ্গে হাতে গোনা যে কয়েকজনের সাথে কথা বলে এর মধ্যে উনি একজন, বিনা সিকরি আছেন, বিনা সিকরি ইনফ্যাক্ট এইখানেও ছিলেন এদিন। এছাড়া আরেকজন পঙ্কজ শরণের সাথেও কথা বলা হয়। প্রত্যেকে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের জনগণ সম্পর্কে, বাংলাদেশের বিরোধী দল সম্পর্কে মন্তব্য করে থাকেন এবং বলা বাহুল্য ক্ষমতাসীন সরকারের পক্ষে ভীষণ লাঠিয়ালের মতো দাঁড়িয়ে যান। তো এই ভদ্রলোক একটা বই লিখেছেন, সেই বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে, সেখানে উনি ছিলেন, বিনা সিকরি ছিলেন, আরেকজন ছিলেন, আর বাংলাদেশের একজন সাবেক পররাষ্ট্র সচিব জনাব শহীদুল হক ছিলেন। উনি কি বলেছেন সেটা একটু বলতে পারি, যে জায়গাটা আমার কাছে ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্নের জবাবে পিনাক চক্রবর্তী বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে তখন এই কড়া বার্তাটা যুক্তরাষ্ট্রকে শুনিয়ে দেওয়া হয়েছিল, মানে এটা 2+2 এর কথা বলছে, যার পরিণতিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত, যিনি তার কিছুদিন আগেও অমুক বিএনপি নেতাকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আনছিলেন বা তমুক বিএনপি নেতার বাসায় গিয়ে হাজির হচ্ছিলেন, তাকে আর ভোটের সময় দেখাই গেল না। কোথায় যে তিনি গা ঢাকা দিয়েছিলেন সেটা তিনিই জানেন। আমি জায়গাটা আবার পরে ভাষাটা খেয়াল করি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। উনি নিজে কূটনীতিবিদ ছিলেন এবং ভারতের যে ফরেন সার্ভিস সেটার ক্যাডার ছিলেন, বহু দেশে দায়িত্ব পালন করেছেন। কূটনৈতিক শিষ্টাচার বলতে কি বোঝায়, সেই শিষ্টাচার জনাব পিনাকের না জানার কোনো কথা, উনি পলিটিশিয়ান নন। তিনি যখন এই ভাষায় কথা বলেন তার মানে এটা ওনার ডেলিবারেটলি করছেন, উনি তাচ্ছিল্য করছেন পিটার হাস আমেরিকাকে তো বটেই, আমাদেরকে, এবং উনি ওআরএফ এর একজন ভিজিটিং ফেলো। এই জায়গাটা আমি আবার বলছি, আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে তখন এই কড়া বার্তাটা যুক্তরাষ্ট্রকে শুনিয়ে দেওয়া হয়েছিল, যার পরিণতিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত, যিনি তার কিছুদিন আগেও অমুক বিএনপি নেতাকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আনছিলেন বা তমুক বিএনপি নেতাকে নেতার বাসায় গিয়ে হাজির হচ্ছিলেন, তাকে আর ভোটের সময় দেখাই গেল না। কোথায় যে তিনি গা ঢাকা দিলেন সেটা তিনিই জানেন। ভারত ইদানিং যে কাজটা করছে, ভারতের বিশেষ করে আমরা জয়শঙ্করকেও দেখব, ভারতের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত অ্যাগ্রেসিভ ভাষায় কথা বলছেন, বিশেষ করে পশ্চিমের বিরুদ্ধে। এবং যেটা হয় আর কি, ভারতে যে ধরনের সরকার ক্ষমতায় আছে তারা বোঝাতে চায় তারা বিরাট শক্তিধর দেশ হয়ে গেছে। আপনার যখন দেশের জনগণকে আর খুব বেশি ভালো রাখতে পারবেন না, তখন এই ধরনের সরকার যেটা করে, আইডেন্টিটি উস্কে দেয়। এই সরকার ভীষণ শক্তিশালীভাবে পাওয়ার প্রজেক্ট করতে পারছে বিভিন্ন জায়গায়, সেটা উস্কে দেয়। পুতিনরা যেসব করে ঠিক একই রকম কাজ করছেন। সো সামনে ভোট আছে, দীর্ঘদিন থেকেই তারা এই বিরাট শক্তিশালী ইমেজটা সামনে নিয়ে আসার চেষ্টা করছে এবং অত্যন্ত ডেলিবারেটলি তারা খুবই তাচ্ছিল্যপূর্ণ ভাষা আমেরিকার প্রতি ব্যবহার করছে। জনাব পিনাকরা কিন্তু অনেক তথ্য জানেন, এটা কোনো সন্দেহ নাই। সুতরাং ওই ঘটনার পরে যে আমেরিকা চুপসে গেছে, এটা আমরা আমাদের অ্যানালিসিসেও বলেছি, কারণ আমরা ওইটা থেকে একদম ক্লিয়ার ডেমার্কেশন দেখতে পাই। এবং সত্যিকার অর্থে যেসব দেশে আমেরিকা নির্বাচনের আগে কিছুই করে নাই, সেসব দেশে পরে যা করেছে, সেই তুলনায় বাংলাদেশে নির্বাচনের আগে এত কিছু করার পর নির্বাচনের পর সরকার কিছু করে না, আমেরিকা কিছু করে নাই, সেটা কারণ আমরা বুঝে গিয়েছি। এই প্রেক্ষাপটেই যারা ব্লিংকেন একটা বার্তা দিয়েছেন স্বাধীনতা দিবসকে সামনে রেখে, আমি এই জায়গাটা একটু পড়ি। অভিনন্দন জানিয়ে উনি বলছেন, যুক্তরাষ্ট্র আগামী দিনে দুই দেশের মধ্যকার অংশীদারিত্ব এবং দুই দেশের নাগরিকদের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা করে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়া, রোহিঙ্গা শরণার্থীদের সংকটে সাড়া দেওয়া, বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা, বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা সহ চলমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। আপনি পার্টনারশিপের কথা বললেন, এনগেজমেন্টের কথা বলেন, তারপর যে জায়গাটা ইম্পর্টেন্ট, ব্লিংকেন বলেন, অবাধ, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, এই জায়গাটা ইম্পর্টেন্ট, বাংলাদেশ আরও একটি স্বাধীনতা দিবস উদযাপন করছে, তাই আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জোরদার ও মানবাধিকার রক্ষায় আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। এসব প্রচেষ্টাই বাংলাদেশের সমৃদ্ধি আরও বৃদ্ধি করবে। এই জায়গাটা আবারও পড়ি, মানে স্বাধীনতা দিবস উদযাপনের ক্ষেত্রে বলছে, আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জোরদার ও মানবাধিকার রক্ষায় আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। এসব প্রচেষ্টায় বাংলাদেশের সমৃদ্ধি আরও বৃদ্ধি করবে। এখানে অফ টপিক আছে, তারপর আমি জায়গাটি একটু উল্লেখ করে রাখি। ফ্রি অ্যান্ড ওপেন ইন দ্য প্যাসিফিক, অবাধ, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে অংশীদারিত্বের যাবতীয় বেস হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন ইন দ্য প্যাসিফিক এনশিওর করা। আগেও বলেছি, আবারও কথা বলবো, এই একটা জায়গাতেই আসলে সরকারের সাথে মূল ডিলিং এর জায়গা, যে আমেরিকার মতো করে তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে পার্ট হতে হবে, যেটা চায়না তো পছন্দ করবেই না, ভারত এটা পছন্দ করে না। আমি ডকুমেন্ট দিয়ে আবারও কথা বলবো, আগেও কথা বলেছি। এই মন্তব্যটাকে মাথায় রেখেই যেন ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়েছিল ব্রিফিংয়ের সময়, তখন মানে প্রশ্নটা এইরকম ছিল, 26 মার্চ উপলক্ষে আমরা জানি মুশফিক ফজল আনসারী নিয়মিতভাবে প্রশ্ন করেন, গুরুত্বপূর্ণ কাজ করছেন উনি এই মুহূর্তে নিশ্চয়ই। উনি প্রশ্নটা করেছেন এরকম, 26 মার্চ উপলক্ষে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী তার বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ ও মানবাধিকার রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সাংবাদিক বলেন, বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন চলছে, গণতন্ত্র আইনের শাসনের অভাবে দেশটির জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। এই বিবেচনায় বাইডেন প্রশাসন কি পদক্ষেপ নিতে পারে? মিলার বলেন, বাংলাদেশের ব্যাপারে সুনির্দিষ্ট কি পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে বলার মতো কিছু তার হাতে এখন নেই, তবে এই প্রশাসন শুরু থেকেই তারা স্পষ্ট করে দিয়েছেন বাইডেনের শীর্ষ অগ্রাধিকারগুলোর একটি গণতন্ত্রের উন্নয়ন। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন, এটা অবশ্যই তার শীর্ষ অগ্রাধিকারগুলোর একটি। তাই বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপ আলোচনায় তারা অব্যাহতভাবে এসব বিষয় স্পষ্ট করেছেন। বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে তিনি এই বিষয়ে একাধিকবার কথা বলেছেন। তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছেন। বাংলাদেশের অবাধ, পূর্ণ ও মুক্ত গণতন্ত্রের জন্য তারা সমর্থন অব্যাহত রাখবেন।
খেয়াল করি আমরা শুরুটা করেছেন বাংলাদেশের ব্যাপারে সুনির্দিষ্ট কি পদক্ষেপ নেওয়া হতে পারে এই বিষয়ে বলার মতো কিছু তার কাছে এখন নেই। সংকটের জায়গা আসলে ওটা। আমরা এটা বিশ্বাস করতে চাই, আমি বহুবার বলেছি আসলে যেই ধরনের একটা বিশ্ব ব্যবস্থা আমেরিকা দেখতে চায় তার নিজের হেজিমনির মধ্যে থাকবে, তার অপরিহার্য অঙ্গ হচ্ছে উদার গণতন্ত্র। কেউ এখন লাভ দিয়ে সেই বলতে পারেন ওখানে কি উদার গণতন্ত্র আছে নাকি, ওর সাথে আমেরিকার পার্টনারশিপ কেন? ট্রু, আমি মোটা দাগে বলছি, মোটা দাগে সে এটা করতে পারে, অন্তত বাংলাদেশের ক্ষেত্রে সে যেহেতু এটা বলেছে। এবং বাইডেন প্রশাসন যেহেতু আসার পর থেকে অনেকে এটা পছন্দ করেন না যে এ ট্রাই টু এক্সপোর্ট ডেমোক্রেসি, খুবই স্ট্রং ক্রিটিক্স আছে। জন মিয়ারশাইমার একজন আমাদের অনেকের পরিচিত রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর, আমি মন দিয়ে ওনাকে ফলো করি, আপনারা চাইলে ফলো করতে পারেন। তো ওনার সাথে আমার অনেক দ্বিমত আছে, কিন্তু ওনার এই যে রিয়ালিস্ট যে অ্যানালিসিস আছে জিও পলিটিক্স এবং ইন্টারনাল পলিটিক্সে, তার জায়গাগুলো আপনি শুনে দেখতে পারেন। আমি তার সাথে দ্বিমত করি এই পয়েন্টে, কিন্তু অনেকে এই এক্সপোর্ট করাটাকে সঠিকভাবে নেন না। আসলে কেন এক্সপোর্ট করা, ডেমোক্রেসি এক্সপোর্ট করা উচিত? কারণ অথরিটারিয়ানিজম এক্সপোর্ট করছে চায়না এবং রাশিয়া, এমনকি ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশ আর এখন বলা যাবে না, একটা চমৎকার ইলেকট্রাল সিস্টেম এখন পর্যন্ত এক্সিস্ট করে, কিন্তু এটা আসলে হাইব্রিড রেজিম হয়ে যাচ্ছে, এটা ইনক্রিজিংলি অথরিটারিয়ান হয়ে যাচ্ছে। আর এবার যেভাবে তারা জেতার সম্ভাবনা দেখা যাচ্ছে, জিতবে তো বটেই, এবং যেই মেজরিটি নিয়ে আসবে ভারত পূর্ণকালীন একটা অথরিটারিয়ান রেজিম হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা আছে। যাই হোক, সেই আলোচনায় ঢুকছি না। সো বাংলাদেশে বা বিভিন্ন দেশে, আফ্রিকাতে, এশিয়ার আরও দেশগুলোতে স্বৈরাচার এক্সপোর্ট করছে রাশিয়া এবং চায়না। তো এখানে আমেরিকা গণতন্ত্র এক্সপোর্ট করতে না পারলে আসলে আমেরিকার গ্লোবাল হেজিমনি থাকবে না। কিন্তু এটাই আটারলি ফেল করেছে বাংলাদেশে। এবং শুধু ফেল করা না, এখানে পিনাকদের মতো মানুষজন তাচ্ছিল্য করছে মার্কিন রাষ্ট্রদূত এবং প্রকারান্তরে আমেরিকাকে আমি ছেটিয়ে বিদায় করে দিয়েছি। ভারত যেহেতু রিজিওনাল পাওয়ার, আরও বড় পাওয়ার সে হয়ে উঠতে চায়, আমেরিকাও অলমোস্ট তাকে সার্টিফাই করছে। আমি আপনাদেরকে শুনিয়েছিলাম একদিন পরে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির 2 বছর পূর্তিতে তারা যে স্টেটমেন্ট দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট থেকে, সেখানে ভারতের রিজিওনাল লিডারশিপকে অ্যাকসেপ্ট করে তাকে সমর্থন করার কথা হচ্ছিল। কিন্তু স্বাভাবিকভাবে যেটা হয়, ভারত আসলে যেইভাবে এগুলো ডিল করে আমার কাছে খুবই ছোট লোকই মনে হয়, এবং সেই ছোট লোকিটা তারা করছে। এই কারণেই ভারত আদতে কত বড় পাওয়ার হয়ে দাঁড়াতে পারে এই প্রশ্ন আমার মনের মধ্যে আছে। যাই হোক, তারা তাচ্ছিল্য করছে। এই তাচ্ছিল্যের মধ্যে দাঁড়িয়ে এই ফেলিয়ার আসলে এই তাচ্ছিল্যগুলো ডেকে আনছে। এটা এখন ভারতের মতো একটা দেশ বলে না, এটা শোকেসড হবে বিভিন্ন জায়গায়। আমেরিকার বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া, ওয়াশিংটন পোস্টে, তারপরে নিউ ইয়র্ক টাইমসে কলাম লেখা হয়েছে। বিশেষ করে ওয়াশিংটন পোস্টে তো স্পেসিফিকলি বাংলাদেশে বাইডেনের যে ফেলিয়ার, ডেমোক্রেসি এক্সপোর্ট করার ফেলিয়ার, সেটা নিয়ে তো লেখা হয়েছে। সুতরাং এই ঝুঁকির সামনে আমেরিকা দাঁড়িয়ে আছে যে তার সিরিয়াসলি করা একটা চেষ্টা আখেরে ফেল করেছে। সুতরাং ইগোর প্রশ্ন না। কেউ কেউ বলে যে আমেরিকার কি ইগো নেই? না, আমেরিকার ইগো নাই, এবং আমি বহুবার বলেছি একটা সুপার পাওয়ারের ইগো থাকে না, সে টাইমে সে রেজিলিয়েন্ট হয়, সে টাইমের সাথে নিচে অ্যাডজাস্ট করে। কিন্তু এটা তার স্ট্র্যাটেজিক একটা বিরাট মিস্টেকই হচ্ছে, এবং এই যে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেই বলছে জনাব ম্যাথিউ মিলার। সুতরাং এই যে গণতন্ত্রের পক্ষে আছি আমরা, এগুলোকে আরো উন্নত করতে চাই, এগুলো দিয়েই বাংলাদেশের সমৃদ্ধি নিশ্চিত হবে, ব্লিংকেন যা বলছেন, এগুলো আদতে খুব বেশি এফেক্টিভ হবে না যদি না তারা সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য না নেন। সুতরাং না হয় বাংলাদেশের এই আমেরিকার এই ফেলিয়ার বাংলাদেশে ভারতের মতো দেশের এই তাচ্ছিল্য তাদের পেতেই হবে, এবং বটম লাইন হচ্ছে ওটা সুনির্দিষ্ট পদক্ষেপ লাগবে টু রেস্টোর দেয়ার রেসপেক্ট। একটু হলেও যদি সেটা তারা করতে চায়। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।